যারা মাসে 20,000 টাকা ইনকাম করে তারা হচ্ছে নিম্নবিত্ত, আর যারা 20 থেকে 40,000 টাকা ইনকাম করে তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আর যারা 40 থেকে 80,000 টাকা ইনকাম করে তারা হচ্ছে মধ্যবিত্ত মানে মিডল ক্লাস। আবার অনেকে মাসে 80,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, এরা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত বা আপার ক্লাস। এবং যারা ইনকাম করে 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা প্রতি মাসে তারা হচ্ছে উচ্চবিত্ত। আর যারা ধনী তারা হচ্ছে 10 লাখের উপরে, প্রতি মাসে 10 লাখের উপরে যারা ইনকাম করে তারাই হচ্ছে ধনী। এখন কথা হচ্ছে যে যারা আইএলটিএস দিয়ে বিদেশ যায় তারা প্রতি মাসে 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। তার মানে কি, তারা হচ্ছে উচ্চবিত্ত অর্থাৎ আপার ক্লাসে কিন্তু ঢুকে যায়, কারণ এটা মাসিক আয়ের ভিত্তিতে আমি বলতেছি। তো অনেকেরই আসলে এই ইনকাম দেখে মানে চোখটা ছানা বড়া হয়ে যাবে, ঠিক আছে, কারণ মানে ইনকাম শুনতে মজা লাগতেছে যে না 10 লক্ষ টাকা পর্যন্ত আমি ইনকাম করব, আমি উচ্চবিত্ত শ্রেণীতে চলে যাব। হ্যাঁ, অবশ্যই এটা মজার এবং স্বপ্নের, কারণ এটা অনেকেই করছে, বাট আপনি করছেন না, কারণ আপনি আইএলটিএসে অবহেলা করছেন, দিন দিন শুধু পিছাচ্ছেন, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করতে করতে আপনার দিন চলে যাচ্ছে। সামনে সেপ্টেম্বরে আমি ইনটেক ধরবো, আমি 2 মাস আগে দিলেই হয়ে যাবে। এটা তো আপনার ভুল ধারণা, আপনাকে এখন থেকে কাজ করতে হবে। এখন ভাই আমি বলবো যে বাইরের দেশে যাওয়া সহজ, মানে বিদেশ যেতে আপনি পারবেন, ঠিক আছে, বালির দেশে যান আপনি 4 থেকে 5 লাখ টাকায় হয়ে যাবে। আর আপনি যদি বরফ দেশে যান একটু বাজেট বাড়াইতে হবে, আইএলটিএসটা করতে হবে, মানে এতটুকু স্যাক্রিফাইস না করলে হবে না। মানে স্বপ্ন শুধু শুধু দেখবেন না, ঠিক আছে, বাজেট ঠিক রাখবেন এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে যতক্ষণ আপনি যেতে পারছেন। তো এই বিষয়টা যদি করতে পারেন তাহলেই আপনি ভালো একটা লাইফ গেইন করতে পারবেন। এখন বালুর দেশে গেলে আপনি হয়তো পাবেন এর চেয়ে একটু কম পাবেন বেতন, বা ওইভাবেই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, রোদে পুড়তে হবে। আর যদি জ্যাকেট গায়ে বরফের রাস্তা দিয়ে হাঁটতে চান অবশ্যই একটু আপনার মন মানসিকতা একটু বড় করতে হবে, বাজেট রাখতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, তাহলেই হবে। আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন, ঠিক আছে, আপনার 15 বছর পর্যন্ত আপনার বাবা মা আপনাকে চালিয়েছে, এটা ঠিক, এটা আসলে মানানসই, কারণ 0 থেকে 15 বছর পর্যন্ত বয়স আমাদের সুখের, কোনো টেনশন থাকে না, মানে বাবার ঘাড়ে বসে খাই, পরিবারের ঘাড়ে বসে খাই, ঠিক আছে। কিন্তু 15 বছরের পর থেকে আপনার কিন্তু নিজের দায়িত্ব নিজে নেওয়ার একটা কথা ছিল, এটা বাইরের দেশে করে, বাট আমাদের দেশে এগুলো মানতে চায় না। বাবা মা একটু ভুল করে আরও 5 বছর 10 বছর আগাই দেয়, কিন্তু এখন তো আর তারা মানবে না, আপনি তো বড় হয়েছেন, আপনার দায়িত্ব কিন্তু নিতে হবে, ঠিক আছে। দায়িত্ব না নিয়ে আপনি কতদিন মানে ঘাড়ে বসে খাবেন, নিজের কাছেও কিন্তু খারাপ লাগে। আপনি দেখেন এমনই একটা বয়স, আপনি যখন এইচএসসি পাস করবেন এরপর থেকে শুধু চিন্তা থাকবে যে আপনি কিভাবে ইনকাম করবেন, এই ইনকামের টেনশনটা যখন চলে আসবে, আর তখন যদি এটা না পান তখন আপনি কোনো দায়িত্বই পালন করতে পারবেন না। আপনার কি মন চায় না যে বাবা মাকে আমি আইফোন কিনে দিই, একটা শাড়ি গিফট করি, একটু গয়না কিনে দিই মাকে? সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবারই মন চায়, কিন্তু এগুলো করতে গেলে তো আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। কিন্তু এইটা করতে আমরা নারাজ, আমরা শুধু নিজেকে দোষ দিই, অজুহাত খুঁজি, যে কিভাবে অজুহাতটা খোঁজা যায়, সেই অজুহাতগুলো টেনে টেনে এনে আমি আমার মানে লাইফটাকে নষ্ট করে ফেলতেছি। এখন আপনি হয়তো ভাবতেছেন যে আমার বয়সে তো আমার সমবয়সীও কিছু করতে পারছে না, আপনি ওর কথা ভাববেন না একদম। কারণ কি, কারণ আপনি আপনার সঙ্গে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে দেখবেন যে ও কিছু একটা করে বসছে, ওকে 40 লাখ দিয়ে ব্যবসা ধরায় দিয়েছে, ওর বাবার জমি জাতি আছে, ও বিক্রি করে কিছু একটা করে ফেলবে, বাড়ি গাড়ি সব কিছু করে ফেলবে, বিয়ে করে ফেলবে। আর আপনি দেখবেন যে আপনি অনেক পিছিয়ে গেছেন, ও যখন 1 লাফে উঠে যাবে তখন আপনি দেখবেন যে অনেক পিছিয়ে গেছেন। এজন্য ও কিছু করার আগেই আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। আপনি চুপচাপ কাউকে না বলে আইএলটিএসের প্রিপারেশনটা নিতে থাকেন, রেজাল্টটা বের হোক, গেমটা আপনি খেলবেন। আর প্রথম দিকে যে কথাগুলো বললাম, ওই 20-25 হাজারে জীবন ঠেঙানো যায় না, ঠিক আছে। একটু লোভী হবেন, একটু স্বার্থপর হবেন, মানে একটু মানে উঁচু দিকে তাকাবেন, ঠিক আছে। আমরা বাংলাদেশি মানুষ শুধু নিচের দিকে তাকাই, কত নিচে তাকানো যায়, আমি অন্যর সঙ্গে লাইফটা কম্পেয়ার করি। কি বালের জীবন আপনি করতে চাচ্ছেন? আপনাকে তো, আপনি একটা মানুষ, আপনি অনেক কিছু করতে পারেন চাইলে, ঠিক আছে। আপনার হাতে অপরচুনিটি, আপনি এই অপরচুনিটি, সুযোগ, এই সময়গুলো নষ্ট করবেন না। আজকের দিন নষ্ট করলে বুড়ো বয়সে কান্না করবেন, ঠিক আছে। এখন থেকে বীজ বপন করলে দেখবেন যে গাছটা অনেক বড় হয়ে গেছে, তখন শুধু ফল খাবেন, ঠিক আছে। তো আমি হয়তো উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলেছি, একটু মানে এই সব মানে কনসিডার করবেন। আমি যে কথাগুলো বলতেছি হয়তো গায়ে লাগতে পারে, বাট
আপনি এটা মিলাই নিয়েন, ঠিক আছে? আমার কথা এখানে কোনো মিথ্যা না এবং সত্য কথাগুলোই আমি বললাম, ঠিক আছে? সো আমি বেশি কথা বলবো না, আমি সরাসরি চলে যাবো আজকে লিস্ট অফ হেডিংস টাইপের কোয়েশ্চেনটা অনেকে কিন্তু প্রবলেম ফেস করতেছেন রিডিংয়ে, ঠিক আছে? সো রিডিংয়ে মানে আপনাকে তুলো ধুনা করে ফেলেছে একদম, মানে আপনি কি বলবো, মানে রিডিংটা দেখলে আপনার মাথা ঘুরায়, ঠিক আছে? আজকে লিস্ট অফ রিডিংস নিয়ে খেলবো, ঠিক আছে? 6টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। যারা একদম দুর্বল আছেন তারাই ক্লাসটি দেখবেন, যারা একটু মাতব্বর টাইপ তারা দেখার দরকার নেই, ঠিক আছে? তারা ইংলিশ যারা ভালো বুঝতে পারেন পড়েই দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু যারা খুবই দুর্বল, মানে ইংলিশ বুঝেন না, 50% বুঝেন, তাহলে ক্লাসটি সম্পূর্ণ দেখবেন না টেনে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? এবং এগুলো রিসার্চ বেসড, আপনার অ্যান্সারগুলো বের করতে খুব সহজ হবে এবং দ্রুততম সময়ে আপনি বের করতে পারবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি আমরা, ঠিক আছে? এখন আমি প্রথমে যেই কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে আমি 6টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নিব, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। 1 নাম্বার টিপস, সেটা হচ্ছে সাকিব স্যার বলেন, মানে সাকিব স্যার মানে আমি, এই যে আমি বলতেছি যে সমান্তরাল উত্তর হয় না, ঠিক আছে? তো আমি একটু দেখাই যে সমান্তরাল উত্তর কেন হয় না। আমি আপনাকে প্যাসেজ থেকে একটু দেখাবো যে এই যে যেমন দেখেন যে 1 নাম্বার যেই তথ্যটা আছে, ঠিক আছে? এই 1 নাম্বার হেডিংস, এগুলো হচ্ছে আপনার হেডিংস থাকবে, ঠিক আছে? এই 1 নাম্বার হেডিংসটা কখনোই 1 নাম্বার প্যারার জন্য হবে না, ঠিক আছে? আবার যেমন 2 নাম্বারটা এসে 2 নাম্বারে যেই তথ্যটা আছে এটা কখনো আপনার 2 নাম্বারের জন্য হবে না, ঠিক আছে? এই 2 নাম্বার হেডিংসটা কখনো বি নাম্বারের জন্য হবে না, ঠিক আছে? ঠিক একইভাবে আপনার 3 নাম্বারটার জন্য 3 নাম্বার প্যারাগ্রাফে উত্তর হবে না, কারণ এমনভাবে তারা সাজিয়ে রাখবে আপনাকে বোকা বানানোর জন্য, ট্র্যাপে ফেলার জন্য তারা করবে যে এমনভাবে কিছু কিওয়ার্ড দিয়ে রাখবে আপনার মনে হতে পারে যে এই প্যারার তো এইটার সঙ্গে মিলতেছে, কিন্তু সমান্তরাল কখনো উত্তর হয় না। আমি আরেকটু ক্লিয়ার করি, দেখেন যে সাপোজ আপনার মনে হচ্ছে যে 3 নাম্বার অর্থাৎ সি নাম্বারটা প্যারাগ্রাফ পড়ে মনে হচ্ছে আপনার এই 3 নাম্বার হেডিংসটা হবে, এটা আপনি দিবেন না, কারণ এরকম সমান্তরাল উত্তর কখনোই হবে না, ঠিক আছে? 3 সি এর জন্য 3, আবার ডি এর জন্য 4 বা ই এর জন্য 5, এইভাবে কখনো হবে না, ঠিক আছে? যদি এরকম হয় মনে হয় আপনার, তাহলে ভেবে নেবেন যে কোথাও আপনার ভুল হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার যে ইয়েটা আছে সেটা একটু দেখি, যে হাইপেন ক্লোন এর আগে উত্তর থাকবে। তো এটা আমরা আসলে অনেক প্যাসেজে পাবো যে হাইপেন ক্লোন এগুলোর ব্যবহার কিন্তু হরহামেশাই হয়, ঠিক আছে? তাহলে আপনি যদি কোনো প্যাসেজে দেখেন যে এখানে হাইপেন আছে বা ক্লোন আছে, এর আগের অংশটুকু আপনি পড়বেন মনোযোগ দিয়ে, কারণ ওইখানেই উত্তর বা ওই লাইনের উপর বেস করে আপনি উত্তর পাবেন। শুধু খামাখা আপনি পুরো প্যারাটা কেন পড়বেন, ঠিক আছে? কারণ আপনি তো এত ইংলিশ বুঝতে পারবেন না, প্রত্যেকটা লাইন আপনার, আবার এখানে টাইমও শর্ট। তাহলে আমি যদি অল্প 1-2 লাইন পড়েই অ্যান্সার দিতে পারি, তাহলে আমি ফুল প্যারা কেন পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখেন যে 3 নাম্বার যে ইয়েটা আছে, কিওয়ার্ডস এর সিনোনিম বা উদাহরণ বের করতে হবে। যেমন আমি একটু দেখাই, এই যে লিস্ট অফ হেডিংসের যে অনেকগুলো হেডিংস আছে, এগুলোর আমি কি করব, কিওয়ার্ড বের করব। আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখেন এইগুলোর কিওয়ার্ড আমি যখন বের করব, ওইগুলোর সিনোনিম আগে থেকে আমি বের করব, বা যেই কিওয়ার্ডটা বের করেছি ওর কোনো উদাহরণ আছে কিনা, ঠিক আছে? যেমন আমি যদি বের করি যে যেমন ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট একটা ওয়ার্ড, এটা আমি কিওয়ার্ড নিলাম, তো এর আরও কোনো সিনোনিম যদি আমার মাথায় থাকে ওইগুলো আমি আগে থেকেই বের করে নিব, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে দেখেন প্রফেশনাল, তাহলে প্রফেশনাল কি, এর একটা হয়তো সিনোনিম আরও একটা ওয়ার্ড দিতে পারে, বা প্রফেশনাল মানে পেশাগত একটা উদাহরণ দিতে পারে, সে কি ইঞ্জিনিয়ার আর নার্স বা কোনো একটা কিছু সঙ্গে জড়িত আছে কিনা, কোনো পেশার সঙ্গে জড়িত আছে কিনা সেটা বলবে তারা। তাহলে এইভাবে আমি উদাহরণ এবং কিওয়ার্ডগুলো বের করে নিব, ঠিক আছে? কারণ প্যাসেজে আপনাকে হুবহু এইসব ওয়ার্ড দিবে না, ঠিক আছে? মাঝে মাঝে 2-1টা দিতে পারে, কিন্তু ওইগুলো দিবে না, আপনাকে প্যারাফ্রেজ করে দিবে বা সিনোনিম দিবে। আর সিনোনিম দিলে আমি একটু বলছি সামনে কি হবে, দেখেন যে ইলিমিনেশন পদ্ধতি ব্যবহার করব। 4 নাম্বার হচ্ছে কি, ইলিমিনেশন পদ্ধতি ব্যবহার করব। এটা কি, এটা সাপোজ হচ্ছে আপনি এ নাম্বার প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়লেন, ঠিক আছে? তারপরেও আপনি কিছু বুঝতে পারছেন না, মানে আপনি সাপোজ এ নাম্বারটা পড়ছেন, পুরোটাই পড়া লাগছে আপনার সামহাও, আপনি পড়ার পরে যখন আপনি এখানে আসলেন আপনি মিলাইতে পারতেছেন না, কিন্তু এক একটা করে বাদ দিতে পারবেন। যে আপনি এ নাম্বার প্যারাগ্রাফে যে নির্যাস যতটুকু আপনি বুঝতে পেরেছেন ওটার সঙ্গে কি গিলবার্টের আর্লি লাইফ বলেছে, ইয়ার বলেছে না, তাহলে কেটে দেন। এখানে কি আসলে সায়েন্টিফিক রিসার্চ মেথডের কথা বলেছে এ নাম্বারে, না হলে কেটে দেন।
নাকি এটা ডেভেলপমেন্ট কেমিস্ট্রির কথা বলেছে, না এটাতে একেবারেই বলেনি, মানে এই কথা তো উচ্চারণই করেনি। তাহলে এগুলো কেটে দেন। তাহলে কেটে 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 যেটা আসলে সবচেয়ে কাছাকাছি যাবে সেটা হলো আপনি অ্যান্সার হিসেবে নেবেন। এটা হলো ইলিমিনেশন পদ্ধতি, খুবই কার্যকরী একটা পদ্ধতি লিস্ট অফ হেডিংসের জন্য, ঠিক আছে? অর্থাৎ বাদ দেওয়া, মানে এক একটা করে বাদ দিব। বাদ দিতে দিতে হয়তো আপনার 3টা বা 2টা বা একটা থাকলো, একটা থাকলে আরও ভালো। যদি 3টা থাকে 3টার ভিতরে ভাববেন, ঠিক আছে? মানে আপনার যেটা সবচেয়ে কাছাকাছি মনে হয় সেটা আপনি অ্যান্সার দিবেন। ওকে, 5 নাম্বার দেখেন, খোলা চোখে সাংঘর্ষিক মনে হলে উত্তর হবার চান্স থাকে, হুবহু শব্দ মিলে গেলে ট্র্যাপ। আচ্ছা, আপনার মনে হতে পারে খোলা চোখ বলতে কি, আপনি একদম চোখে পড়ছে যে এটা সাংঘর্ষিক তথ্য, তারা এমনভাবে দিবে যে আপনার মনে হচ্ছে এটা সাংঘর্ষিক তথ্য, বাট ওইখানে তাদের মার প্যাচটা আপনি বুঝতে পারেননি, তাদের ইংলিশের মার প্যাচটা আপনি বুঝতে পারেননি, যার কারণে আপনার মনে হচ্ছে এটা বিপরীত বা সাংঘর্ষিক, তাহলে এটা আমি কেন দিব? কিন্তু ওইটাই কিন্তু উত্তর হওয়ার চান্স থাকে। আর হুবহু শব্দ, আপনি দেখেন হুবহু শব্দ মিলে গেলে ওটা ট্র্যাপ, ঠিক আছে? কারণ আপনার মনে হতে পারে যে হুবহু শব্দ তো এটা মিল পাইছি, তাইলে আমি এই 2 নম্বরের তথ্য তো আমি সি এর সঙ্গে মিল পাচ্ছি বা ডি এর সঙ্গে মিল পাচ্ছি, তাহলে আমি এই তথ্য তো ওই প্যারাগ্রাফে দেখেছি, তাহলে ওইটা দেখেই আপনি দিয়ে দিবেন না, ওইটা আগে ভাববেন যে ওর সঙ্গে কোনো সিনোনিম আছে কিনা, তাহলে আপনি অ্যান্সার দিবেন। কারণ হুবহু শব্দ হলে ওটা ট্র্যাপ বা ফাঁদ, ওই সব হেডিংস আপনি দিবেন না, ঠিক আছে? ওকে, সো হুবহু শব্দ মিলে গেলে ওটা ট্র্যাপ বা ফাঁদ, এই সব হেডিংসগুলো আপনি এড়িয়ে যাবেন। এড়িয়ে বলতে যে ফুল এড়িয়ে যাবেন না, মানে আগে ভাববেন যে এটার সঙ্গে আরও কিছু তথ্য মিল আছে কিনা, তাহলে আপনি দিতে পারেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। 6 নাম্বারটা দেখেন, যে সিনোনিম মিলে গেলে বুঝবো ওটাই অ্যান্সার। এটাই হলো আমি মেইন তথ্য বলবো, কারণ দেখেন এইখানে আপনার রিডিংটা দেখতেছে যে আপনার ভোকাবুলারি খেলা, আপনার সিনোনিম আপনি মিলাইতে পারেন কিনা, একই শব্দ আপনাকে ওইখানে অন্যভাবে দিয়েছে, তো তারা এটাই বুঝবে যে আপনি রিডিং মানে যে আপনি দ্রুত গতিতে পড়ে ফেলতেছেন, তারা তো এটা চেক করতেছে না। তারা চেক করতেছে কি, আইএলসের ক্ষেত্রে রিডিংটা মানে হচ্ছে সিনোনিম টেস্ট, ঠিক আছে? তাহলে সিনোনিম যদি আপনি মিলাইতে পারেন, এই জন্য আমার আগে থেকেই কিছু গেস করে রাখবো, ঠিক আছে? তাহলে আমার চোখে পড়তে একটু সুবিধা হবে, ঠিক আছে? এই জন্য আমি যেই 6টা পদ্ধতির কথা বলেছি এগুলো যদি মাথায় রাখেন এবং অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই 60টা প্যারাগ্রাফ সলভ করব প্র্যাকটিক্যালি। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, দেখি। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। এখানে আপনি দেখেন যে দ্য ম্যাগনেটিক ডিসকভারিজ কি উইলিয়াম গিলবার্টের একটা তথ্যপত্র বলা হচ্ছে। আমি আগে কি করব, আমার ধাপ কি এখন, ওইগুলো আমি মাথায় রাখলাম, ঠিক আছে? এগুলো আমি মাথায় রাখলাম। এখন আমার ধাপ হচ্ছে আমি আগে ইয়ে করব, এই যে এখান থেকে কিওয়ার্ডগুলো বের করব, ঠিক আছে? তাহলে হেডিংসের কিওয়ার্ডগুলো আগে বের করে নিই আর মিনিংটা বুঝে নিই। দেখেন, আর্লি ইয়ার্স অফ গিলবার্ট, তাহলে গিলবার্ট তো সেম, এটা তো কমন, এটা নেওয়ার দরকার নেই, আপনি আর্লি ইয়ার্সটা দাগান, ঠিক আছে? তাহলে আর্লি ইয়ার্সটা আপনাকে দাগাতে হবে, কারণ এটা হলো আপনার কিওয়ার্ড। এখন দেখবেন যে গিলবার্টের আর্লি ইয়ার্স নিয়ে কোনো প্যারাতে কথা বলেছে কিনা। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, একটু দ্রুত করব, যে হোয়াট ওয়াজ দ্য নিউ অ্যাবাউট হিজ সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা দেখেন, তাহলে হোয়াট ওয়াজ নিউ, এই নিউটা দাগাতে পারেন। অ্যাবাউট হিজ সায়েন্টিফিক রিসার্চ, আচ্ছা সায়েন্টিফিক রিসার্চ মেথডটা আপনি দাগান, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এগুলো কিন্তু নাউন, এইসব আবার হুবহু দেখলে আপনারা মানে বাদ দিয়েন না, কারণ কেমিস্ট্রি এটা একটা সাবজেক্ট, এগুলো আপনার সেম টু সেম থাকতেই পারে, তখন সেই প্যারাতে আপনি কনসিডার করতে পারেন। আমি বলেছি যে অন্যান্য বিষয় যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলোর হুবহু শব্দ যদি আপনি দেখেন, তখন আপনি একটু মানে ট্র্যাপে পড়তে পারেন, ঠিক আছে? এবার দেখেন যে কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোনমি। তাহলে কোয়েশ্চেনিং মানে কি, আপনাকে প্রশ্ন করছে, মানে ঐতিহ্যবাহী বা ধ্যান ধারণা, আগের ধ্যান ধারণা, জ্যোতিষশাস্ত্রে যেই হয়ে যাওয়া ধ্যান ধারণা বা আগের ধ্যান ধারণাকে প্রশ্ন তুলছে, ঠিক আছে, আঙুল তুলছে, তাহলে আপনি এটা দাগাতে পারেন, কোয়েশ্চেনিং। আচ্ছা, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোনমি, এটা 3টাই নিতে পারেন, যেহেতু ছোট এটা নিতে পারেন। তা দেখেন, পায়োনিয়ার্স অফ দ্য আর্লি সায়েন্স, পায়োনিয়ার্স হচ্ছে কি আপনার যারা হচ্ছে আপনার পথ দেখায় বা শুরু করে একটা জিনিস, ঠিক আছে? পথিকৃৎ মানে উদ্ভাবক, ঠিক আছে? তাহলে আর্লি সায়েন্সের পথিকৃৎ, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন যে প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল রিকগনিশন, তাহলে প্রফেশনালটা দাগাতে পারেন, আরেকটা হলো কি সোশ্যাল রিকগনিশনটা দাগাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য রয়্যাল সায়েন্স সোসাইটি, সে কি হচ্ছে রয়্যাল সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রয়্যাল সায়েন্স সোসাইটিটা ইজিলি খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে, যেহেতু বড় বড় অক্ষর দেওয়া আছে এগুলো ইজিলি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমি কিন্তু এখানেও কিছু কিছু টিপস দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তারপর দেখেন দ্য গ্রেট ওয়ার্কস অফ গিলবার্ট, দ্য গ্রেট ওয়ার্কস, তাহলে আপনি দেখবেন যে গিলবার্টসের কোনো গ্রেট বা ভালো ভালো কাজ বা মহৎ কিছু কাজ আছে কিনা সেটা দেখবেন। তারপরে দেখেন যে দ্য হিজ ডিসকভারি অ্যাবাউট ম্যাগনেসিয়াম, তাহলে ডিসকভারি মানে কি উদ্ভাবন, কি নিয়ে, ম্যাগনেটিজম নিয়ে। আচ্ছা, হিজ চেঞ্জ অফ ফোকাস, তার ফোকাসটা চেঞ্জ বা পরিবর্তন হওয়ার কিছু কথা বলেছে। ওকে, তাহলে আমি সরাসরি চলে যাই, আমার টিপসগুলো মাথায় আছে, দেন আমি এই নাম্বার থেকে যদি সার্চ করি, সবগুলো পড়বেন না, চোখ দিয়ে পড়বেন। আচ্ছা দেখেন, এই নাম্বারটা যদি আমি দেখি যে গিলবার্ট ইজ বেস্ট নন ফর, একটু চোখ দিয়ে পড়বেন, ঠিক আছে, কারণ যতটুকু পড়ার দরকার আপনার সামনে যেহেতু কিওয়ার্ডগুলো আছে এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখানে 16 and 17th century saw the two great pioneers of modern science, আচ্ছা মডার্ন সায়েন্সের কথা বলেছে, ঠিক আছে। আবার দেখেন এখানে একটা বলেছে গ্রেট পায়োনিয়ার্সদের কথা বলেছে, আর হচ্ছে তাহলে আমি একটা কথা বলেছিলাম আপনাকে, দেখেন এখানে কিন্তু একটা ক্লোন আছে, বুঝছেন। তাহলে আপনি এই বিষয়টা দেখেন যে আমি ক্লোনের কথাও কিন্তু বলেছিলাম যে ক্লোনের আগে উত্তর থাকবে, ঠিক আছে, হাইপেন ক্লোন এগুলোর আগেই কিন্তু উত্তর থাকে। তাহলে এই ক্লোনের আগে যে কথাবার্তা বলেছে মানে অ্যান্সার কিন্তু এখানেই বলেছে এই লাইনে, আর এরপরে জাস্ট এগুলো ব্যাখ্যা করেছে, ক্লোনের পর শুধু ব্যাখ্যা থাকে। আচ্ছা, তাহলে ব্যাখ্যা দরকার নেই, আমরা দরকার হচ্ছে অ্যান্সার। তাহলে 16 and 17th century দেখেছে কি টু গ্রেট পায়োনিয়ারদের, সেটা কি, সেটা হলো মডার্ন সায়েন্সের, বাট এখানে মডার্ন সায়েন্স আর এখানে বলছে দেখেন পায়োনিয়ার্স অফ দ্য আর্লি সায়েন্স, তাহলে দুইটা কিন্তু একদম সাংঘর্ষিক, ঠিক আছে, বিপরীত তথ্য। আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখেন খোলা চোখে যদি সাংঘর্ষিক মনে হয় মানে কি একদম চোখের সামনে কিন্তু আপনার বিপরীত তথ্য দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, যদি এখানে বলছে মডার্ন সায়েন্স, এখানে আর্লি সায়েন্স, মানে আর্লি সায়েন্স তো বুঝেনি যে একদম শুরুর দিনের যেসব সায়েন্স মানে প্রারম্ভিক, মানে মডার্ন সায়েন্সের একটু আগে, তার মানে এখানে বলছে মডার্ন আর এখানে আর্লি সায়েন্স, পুরো বিপরীত, বাট এইটাই কিন্তু অ্যান্সার হিসেবে হবে। আমি একটু বুঝিয়ে বলি, কারণ দেখেন 16 and 17th সেঞ্চুরিতে দেখেছি দুইটা গ্রেট পায়োনিয়ার্সদের আর মডার্ন সায়েন্সে, কারণ মডার্ন সায়েন্সের সূচনা করেছিল তারাই, ঠিক আছে, যেহেতু একদম শুরুর দিকে লাগালাগি অবস্থায় আছে, যার কারণে আর্লি সায়েন্স আর মডার্ন সায়েন্স এখানে দুইটি বিপরীত তথ্য হলেও তারা যে এটার পথিকৃৎ, ঠিক আছে, শুরু করেছে, উদ্ভাবন করেছে বা এরাই প্রথম, এই জন্য কী হবে, এটা আর্লি সায়েন্সের ভেতরেই পড়বে, ঠিক আছে। তাহলে যেহেতু তাদের জন্ম একটু আগে থেকেই হয়েছে, তাই না, আর এদের জন্ম হওয়ার পরে তারা বড় হয়ে কিন্তু কিছু একটা আবিষ্কার করেছে, তারপরে হচ্ছে মডার্ন সায়েন্সের সূচনা, কিন্তু তারা কিন্তু আর্লি সায়েন্সের যুগেরই লোক, এই জন্য এটা কিন্তু অ্যান্সার হবে। আমি একটু ব্যাখ্যা করে দিলাম, বাট আপনারা দেখেন অনেকেই কিন্তু এটা বলবেন যে মডার্ন সায়েন্স আর্লি সায়েন্সের তো বিপরীত, তাহলে এটা আমি কেন দিব, কিন্তু দেখেন এইখানেই তারা ছকটা কষেছে, বুঝছেন, এটা তো অনেকেই ভুল করবেন। তার মানে দেখেন বিষয়টা হচ্ছে এইভাবে কিন্তু অনেক অনেক প্যারা আপনি পাবেন, তখন আপনি ঘাবড়াবেন না, এটা অ্যান্সার আপনি দিয়ে দিবেন। অর্থাৎ আমি এ নাম্বারের সঙ্গে দিতে পারি ভি অর্থাৎ 5, তাহলে এটা যাতে বদার না করে আমরা এটা মার্ক করে দিব, রেড মার্ক করে দিব, যাতে এটা বদার না করে, ঠিক আছে। আপনারা এক একটা হয়ে গেলে কেটে দিবেন। তাহলে এ নাম্বারে আমি অ্যান্সার দিব হলো 5। আচ্ছা, এরপর দেখেন আমার কিন্তু পুরোটা পড়া লাগলো না, ঠিক আছে, আমি এ নাম্বারে এতটুকু পড়েই অ্যান্সার দিলাম। এখন বি নাম্বারটা দেখেন, বি নাম্বারটা একটু ছোট আছে, এখন আপনারা চাইলে আমাকে পজ করেও আপনারা বের করতে পারেন। দেখেন যে গিলবার্টস বার্থ প্রিডেটেড গ্যালিলিও, ওকে, বর্ন ইন এলিমেন্ট লোকাল ফ্যামিলি, আচ্ছা তা কোথায় জন্মগ্রহণ করেছে সেই বিষয়গুলো বলতেছে। মে 24, 15, আচ্ছা 1544 সালে হি ওয়েন্ট টু গ্রামার স্কুল অ্যান্ড স্টাডিড, মেডিসিন নিয়ে পড়েছিল সেন্ট জনস কলেজে, দেন ক্যামব্রিজ গ্র্যাজুয়েটিং এত সালে, লেটার হি ট্রাভেলড, ওকে। তাহলে দেখেন যে তার বার্থ বলতেছে যে গ্যালিলিওর আগে ডেটে বার্থ করেছে, দেন হচ্ছে সে কোথায় জন্মগ্রহণ করছে সেই বিষয়গুলো বলতেছে, কত সালে গ্র্যাজুয়েট করতেছে, পড়াশোনা করেছে সেই বিষয়গুলো বলতেছে, তাই না। তার মানে এইটার সঙ্গে আপনি কোনটা মিলাইতে পারেন, অবশ্যই আপনি এক একটা করে বাদ দেন, ঠিক আছে, আপনি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেহেতু পুরোটা পড়লেন আপনি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করেন, এক একটা করে বাদ দেন। এখানে আর্লি ইয়ার্স অফ গিলবার্ট,
এটা কিন্তু আমি প্রথমেই কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এখানে সায়েন্টিফিক রিসার্চের কথা বলেছে না, তাহলে এটা বাদ দেন। আপনি যদি শিওর না থাকেন, আমি বলছি এভাবে বাদ দিতে পারেন। তারপর ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রির কথা বলেছে না, বাদ দেন। তারপর হলো কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোনমি, না বলেনি, এটা তো দিয়েছি অ্যান্সার। প্রফেশনাল কোনো কথা বলেনি। তারপরে হচ্ছে রয়্যাল সায়েন্সে যে প্রেসিডেন্ট হয়েছিল এরকম কোনো তথ্য বলেনি। তারপর দেখেন যে গ্রেট ওয়ার্কের কোনো কথা বলেনি, যে সে মহৎ কোনো কাজ করেছে এমন কোনো কথা বলেনি। তার মানে একটার সঙ্গেও মিলছে না। ম্যাগনেটিজম আবিষ্কার করেনি, তার ফোকাস চেঞ্জ হয়েছে, কোনো কিছুই বলেনি। তার মানে আপনি যদি এই আই নাম্বারে না থেকে যদি মাঝেও থাকতো, তাহলে আপনি এক এক করে বাদ দিতে দিতে এসে ওইটার সঙ্গে আপনার চোখ আটকে যেত যে আর্লি ইয়ার্স অফ গিলবার্ট, এটাই হবে। কারণ এটা হলো সবচেয়ে আপনার সুইটেবল মনে হচ্ছে, তাহলে আপনি এটা অ্যান্সার হিসেবে দিয়ে দেন, কারণ এটাই হবে অ্যান্সার। ওকে স্যার, যেটা দিয়ে দিবেন সেটা বাদ দিয়ে দিবেন যদি আপনি শিওর থাকেন। তাহলে আমি এখানে আই নাম্বারটা অ্যান্সার দিচ্ছি। তাহলে ইলিমিনেশন পদ্ধতিটা আপনার ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে এটা বাদ। দেন হচ্ছে সি নাম্বারটা আমরা দেখি। সি নাম্বারটা হচ্ছে বলা হচ্ছে হি ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এমিনেন্ট ডক্টর। আচ্ছা, তাহলে আমি যদি আপনি এখানে দেখেন যে প্রথম লাইনে যেটা বলেছে, সে খুবই সফল একজন এমিনেন্ট মানে পরিচিত খ্যাতিমান ডক্টর। অল হিজ কমিটেড হিজ ইলেকশন প্রেসিডেন্ট অফ রয়্যাল সায়েন্স সোসাইটি। দেখেন রয়্যাল সায়েন্স সোসাইটির কথা বলেছে প্রেসিডেন্ট, তাহলে আপনি এটা বাদ দিয়ে দেন, বুঝছেন। এখানে হুবহু বোঝা যাচ্ছে যে রয়্যাল সায়েন্স অফ সোসাইটির কথা বলছে, প্রেসিডেন্টের কথা বলছে, এগুলো কিন্তু হুবহু তথ্য পাচ্ছেন। এগুলো আপনি বাদ দিয়ে দেন, কারণ এটা আপনারা অনেকেই দিতে পারেন, ঠিক আছে। কারণ আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আপনি যদি হুবহু শব্দ দেখেন তাহলে এটা একটা ট্র্যাপ। তারা কিন্তু রয়্যাল সায়েন্স এই তথ্যগুলো দিবে আপনাকে ভুল করানোর জন্য দিবে, ঠিক আছে। তাইলে আপনি এটা দিবেন না, কারণ দেখেন প্রেসিডেন্ট অফ দ্য রয়্যাল সায়েন্স সোসাইটি ইজিলি আপনার চোখে পড়ছে, অনেকেই কিন্তু না বুঝে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা বলেছে দেখেন, আমরা কিন্তু বলেছি আর একটা, যে যদি সিনোনিম পান তাহলে আপনি অ্যান্সার দিবেন। সিনোনিম বুঝে গেলে আপনি এটা অ্যান্সার দিবেন। অথবা আর একটা জিনিস বলেছিলাম যে আগেই আপনি সিনোনিম বের করে রাখবেন, ঠিক আছে, বা উদাহরণ বের করে রাখবেন। এখন উদাহরণ বলতে কি, যেমন এখানে আমি একটা দেখেছি প্রফেশনাল, তো প্রফেশনাল মানে কি পেশাগত তথ্য, তাহলে এইটা একটা উদাহরণ তারা কিন্তু দিয়েছে যে শি ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এমিনেন্ট ডক্টর, ঠিক আছে। হি ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এমিনেন্ট ডক্টর মানে কি, সে একদম পরিচিত এবং খ্যাতিমান একটা সফল একটা ডক্টর ছিল, এই কথাটা বলতেছে। তাহলে সি নাম্বারের সঙ্গে কোনটা হবে? অবশ্যই 6, ঠিক আছে। আমার আর কিছু পড়ার দরকার নেই, তাহলে আমি অ্যান্সার দিব 6, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা পুরোটাই কাভার করে ফেললাম। দেন আর পড়ার দরকার নেই। ডি নাম্বারে আসেন। ডি নাম্বারটা একটু বড়, ঠিক আছে, এরকম বড় ছোট মিলাই দিবে তারা। তো আপনি গড়ে হলো 2 মিনিট সময় পাবেন। তো এটা আপনি দেখেন, গিলবার্ট ওয়াজ ফার্স্ট ইন্টারেস্টেড ইন কেমিস্ট্রি but later altered his attention due to large portion of mysticism of alchemy involved. আচ্ছা, কেমিস্ট্রির কথা এখানে একটা আছে। আচ্ছা, gradually developed his physics after great science. আচ্ছা, ওকে সো দেখেন এইখানে যে বিষয়টা বলতেছে যে গিলবার্ট ওয়াজ ফার্স্ট ইন্টারেস্ট, প্রথম দিকে সে কেমিস্ট্রিতে ইন্টারেস্টেড ছিল, বাট ল্যাটার কি হচ্ছে, বাট ল্যাটার মানে পরবর্তীতে অল্টার্ড হিজ অ্যাটেনশন। আর এইখানে আমি কোন তথ্যের সঙ্গে মিলাইতে পারি দেখেন তো, আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন যে চেঞ্জ, আর এখানে অল্টার্ড বলছে, ঠিক আছে। তাহলে আপনি যদি আগেই থেকে এই চেঞ্জের কিওয়ার্ডগুলো বের করে রাখতেন, চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে শিফট বা অল্টার্ড বা হচ্ছে মানে পরিবর্তনের যত কিছু মাথায় থাকে এগুলো যদি একটু মনে রাখেন, যে ফোকাস রাখেন যে চেঞ্জের কিছু একটা পরিবর্তনের অন্য কোনো ওয়ার্ড দিতে পারে, তাহলে অল্টার্ডটা আপনার চোখে পড়বে। তখন আপনি এটা বুঝে নেবেন যে এটা হচ্ছে তারা এটার সিনোনিম ব্যবহার করছে। তাহলে চেঞ্জ, অল্টার্ড, অ্যাটেনশন মানে ফোকাস বা মনোযোগ, ঠিক আছে। তাহলে অ্যাটেনশন, ফোকাস, চেঞ্জ, অল্টার্ড, লার্জ প্রপোর্শন অফ মিস্টিসিজম। তার মানে দেখেন প্রথম দিকে সে কেমিস্ট্রিতে ইন্টারেস্টেড ছিল, কিন্তু আস্তে আস্তে সে তার অ্যাটেনশনটা চেঞ্জ করে কোথায় নিয়ে গেছে, যে সে অন্য কোনো সাবজেক্ট বা মিস্টিসিজমের প্রতি নিয়ে গেছে, ঠিক আছে। গ্র্যাজুয়ালি সে আস্তে আস্তে ফিজিক্সের উপরে ঝুঁকে পড়লো, তার মানে সে তার কী করেছে, ফোকাসটা চেঞ্জ করেছে,
তাহলে আপনি কি দিবেন, এগুলো আপনি সিনোনিম, আর সিনোনিম মিলাইতে পারলে কিন্তু আপনি উত্তর দিয়ে দিবেন। যদি সিনোনিম মিলে যায় তাহলে কিন্তু উত্তর, তাহলে আপনি সিনোনিম যেহেতু মিলাইতে পারছেন আপনি এটা দিয়ে দেন যে হিজ চেঞ্জ অফ ফোকাস। তাহলে দেখেন যে এটাও আমরা প্রথম লাইনেই পেয়ে গেলাম। দেন হচ্ছে ডি নাম্বারটাতে আমরা দিতে পারি এটা, ঠিক আছে, ডি নাম্বারটা দিতে পারি হচ্ছে এক্স, আচ্ছা ছোটো হাতের এক্স দিয়ে দিই আমি। তাহলে এই কয়টা হচ্ছে আমার এটা কেটে দিব, ঠিক আছে, কারণ এটা যেহেতু হয়ে গেছে এটা আমাকে বদার করবে, ঠিক আছে। ওকে, তাহলে যেগুলো রেড কালার সেগুলো বাদ দিয়ে আপনি দেখেন কি কি আছে। সায়েন্টিফিক রিসার্চ মেথড, ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি, কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল, কোয়েশ্চেনিং মানে হলো আঙুল তোলা, প্রশ্ন করা, ঠিক আছে। দেন প্রেসিডেন্ট অফ দ্য, এটা তো হবেই না, এটা তো হুবহু মিলে গেছে, বুঝছেন, এটা বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা আসলে যেহেতু এত ইজিলি তো তারা দিবে না, এগুলো বাদ দিয়ে দিতে পারেন, আপাতত বাদ দিয়ে দেন। আচ্ছা, তাহলে গ্রেট ওয়ার্কস অফ গিলবার্ট, ডিসকভারি অফ ম্যাগনেটিজম, আচ্ছা এগুলো আগেই বাদ দিই না, কারণ যদি এগুলো হয়ে যায় পরবর্তীতে, কারণ এটা আসলে এখনই বাদ দেওয়া ঠিক হবে না, কারণ কি এটা যদি সিনোনিম কিছু বলে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যে রয়্যাল কলেজ অফ সোসাইটির এখানে বলছে প্রেসিডেন্ট হয়ে গেছিলো, বুঝছেন, একটু আগে এইটা আমি হয়তো ব্যাখ্যা করিনি। এখানে দেখেন এখানে প্রেসিডেন্ট হয়নি, বুঝছেন, প্রেসিডেন্ট হওয়ার কোনো কথা বলেননি, শুধু এতটুকু মিল রাখছে ইলেকশন টার করার মাধ্যমে, বাট সে প্রেসিডেন্ট হয়ে গেছিলো কিনা এমন কোনো তথ্য বলেনি, এজন্য একটু মাঝে মাঝে মিনিংটা বুঝতে হবে আপনাকে, মানে পুরোটা। আচ্ছা, তাহলে ডি ই নাম্বারটাতে আমি চলে আসি, ই নাম্বার আগে এটা কেটে দিই। এরপর দেখেন ই নাম্বারটা বলতেছে, এই নাম্বারটা বড় আছে, তাহলে হি ইভেন কয়েন ইলেকট্রিক বিলিভস ম্যাগনেটিজম ওয়ার সো লার্জলি entangled with the supervision such as ওকে, দেখেন গিলবার্টস ফাইন্ডিং ওয়াজ সো ইম্পর্টেন্ট ইন মডার্ন ফিজিক্স। তাহলে দেখেন এই যে ফাইন্ডিং মানে হচ্ছে আপনার আবিষ্কার করা, ঠিক আছে, আর এখানে দেখেন যে ডিসকভারি মানে হচ্ছে আপনার আবিষ্কার করা, এটা একটা সিনোনিম পাচ্ছি আমরা। আর সিনোনিম আমি কিন্তু আগে থেকে সিনোনিম বের করিনি, আপনারা বের করে নেবেন, ঠিক আছে, বা আমার তো অনেক ভোকাবুলারি জানা আছে, আমার একটু চোখে পড়বেই, বাট আপনাদের চোখে না পড়ে দেন আগে থেকে একটু মানে এইখান থেকে একটু ক্যালকুলেশন, আমি যে ওয়ার্ডগুলো দাগাচ্ছি এগুলো সিনোনিম আসতে পারে কিনা, যেমন ডিসকভারি আবিষ্কার করা, ফাইন্ডিং মানে হচ্ছে আবিষ্কার করা, ঠিক আছে, ওয়াজ সো ইম্পর্টেন্ট মডার্ন ফিজিক্স। তো এখানে ইনভেস্টিগেট দ্য নেচার অফ ম্যাগনেটিজম, ওকে, ইলেকট্রিসিটি, সে এটা ইনভেস্টিগেট করছে বা এটা সে আবিষ্কার করছে, তাহলে হিজ ডিসকভারি অ্যাবাউট ম্যাগনেটিজম নিয়ে কথাবার্তা বলতেছে এই প্যারাতে, ঠিক আছে। তাহলে গিলবার্টস ফাইন্ডিং ওয়াজ সো ইম্পর্টেন্ট, তাহলে এইটাতে আমি দিচ্ছি, সেটা হলো ম্যাগনেটিজম নিয়ে কথাবার্তা বলেছে, আর এটা সিনোনিম যেহেতু পেয়ে গেছি আমি এটা হলো অ্যান্সার হিসেবে নিয়ে নিচ্ছি। তাহলে আইএক্স আপনি নিতে পারেন, আর এরপরে যদি না বুঝেন আপনি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করবেন, এক একটা করে বাদ দিবেন, ঠিক আছে। সবগুলো যে আপনি পাবেন এমন কোনো কথা নেই, আপনার হয়তো এটা একটু কঠিন লাগতেছে, সামনেটা একটু ইজি, এভাবে ইজিগুলো আগে বের করে দেন কঠিনগুলো করে ফেলবেন, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের আর দুইটা প্যারাগ্রাফ আছে, এ এফ এবং জি, ঠিক আছে, এর জন্য আমাদের কয়টা বাকি আছে, 1 2 3 4 5টা। তাহলে এখানে যদি আমরা দেখি যে এফ নাম্বারটা হচ্ছে, যার কারণে কম্পাসটা অলওয়েজ নর্থের দিকে থাকে, হি অলসো ক্রিটিক্যালি ফোকাসড, আচ্ছা ফোকাসের কথাবার্তা বলতেছে, বুঝছেন, ফোকাসড, এখানে দেখেন যে এখানে ফোকাস কই একটা পড়েছিলাম আমরা, দেখেন ফোকাস যদি আপনি এখানে দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার ভুল হতো, ঠিক আছে। এত মানে সহজে মানে ওয়ার্ডগুলো এত হুবহু দিবে না, ঠিক আছে, তারা অল্টারনেটিভ ওয়ার্ডে খুঁজতে চায়, তাহলে এটা আপনি দিয়েন না, তাহলে এটা তো আগেই আমরা বাদ দিয়েছি যেহেতু করে ফেলেছি। অ্যান্ড চ্যালেঞ্জ দ্য ওল্ড স্টাইল অফ অ্যাস্ট্রোনমিক্যাল বিলিফ, দেখেন অ্যাস্ট্রোনমিক্যাল বিলিফ, এটা আসলে যেটা বলতেছে যে অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, তো অ্যাস্ট্রোনমিক্যাল বলতেছে, কারণ আমি কি বলেছিলাম ওল্ড স্টাইল অ্যাস্ট্রোনমিক্যাল বলতেছে। এখন দেখেন এখানে কিন্তু একটা আপনার সিনোনিম আছে, তো সিনোনিম কি, ওল্ড স্টাইল মানে হচ্ছে ট্র্যাডিশনাল, তাহলে সিনোনিম যদি থাকে সেখানে হুবহু ওয়ার্ড থাকলে কোনো কথা হবে না, ঠিক আছে। আবার মনে করেন যে এগুলো যেহেতু আপনার একটা নাউন টাইপের কিছু, একটা সাবজেক্ট টাইপের কিছু, এইগুলো আপনার হুবহু থাকতেই পারে, সো এখানে আবার বাদ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এই যে আমি আরেকটাও বলেছিলাম আপনাকে কেমিস্ট্রির কথা, এগুলোও আপনারা কিন্তু হুবহু বাদ দিবেন না, কারণ এগুলো সাবজেক্ট একটা বিষয়, এগুলো সেম টু সেম থাকতে পারে, কিন্তু আমি বলছি অ্যাডজেক্টিভ ভার্ব এগুলোর সিনোনিম থাকলে আপনারা হুবহু দিবেন না, মানে আগে একটু দেখবেন, দাঁড়াবেন, তারপর ভাববেন, একবারে যে হবে না তা বলতেছে না, মানে একটু ভাববেন যে আসলেই কি এর সঙ্গে কোনো সিনোনিম বা মিনিংটা বোঝাচ্ছে কিনা। আচ্ছা দেখেন হি অলসো ক্রিটিক্যালি ফোকাস দ্য চ্যালেঞ্জ, কী করেছিল, চ্যালেঞ্জড করেছিল, মানে আঙুল তুলেছিল, বলে না চ্যালেঞ্জ নিবি না সালা, এবং বলে না আঙুল তুলে বলে,
তাহলে এই যে কোয়েশ্চেনিং, ঠিক আছে, কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোনমি, পুরো বিষয়টা কিন্তু আমি মিলাইতে পারছি শুধুমাত্র প্যারাফ্রেজ করে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো যদি আপনার মাথায় না থাকে আপনি কিভাবে অ্যান্সার করবেন? তাহলে আপনি এটা দিয়ে দিবেন, কারণ কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোনমি প্রত্যেকটা বিষয় আমি এখন শিওর। সো শিওর হয়ে গেলে আমি কেটে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এটা আমি অ্যান্সারটা লিখে দিতে পারি যে আইভি, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমার আর বাকি আছে সায়েন্টিফিক রিসার্চ মেথড, দেন হচ্ছে ডেভেলপমেন্ট কেমিস্ট্রি, গ্রেট ওয়ার্ক অফ গিলবার্ট, রয়্যাল সায়েন্স। আচ্ছা এটা মনে হয় হবেই না, বুঝছেন, আপাতত পাচ্ছি না, কেটেই দিই। তো গ্রেট ওয়ার্কস অফ গিলবার্ট এগুলো দিয়ে দিই। ওকে, আমরা জি নাম্বারটা একটু দেখি, যে এখানে বলতেছে যে হিজ ডিসকভারি অ্যান্ড স্টাডি টেকনিক ওয়াজ রেভলিউশনারি। আচ্ছা দেখেন একটা বিষয় আমি খেয়াল করেন, এখানে যে ডিসকভারির কথাটা যে বলেছে, আবার এইখানে যে একটা ডিসকভারির কথা বলেছে, এরা চাইতেছে কি, এরা চাইতেছে যে আপনি মারা খান, ঠিক আছে, মানে কেলায় রাখছে ওয়ার্ডটা, যাতে আপনি মানে ডাব্বা মারেন, ঠিক আছে। এখন বিষয়টা কি, যে এই যে ডিসকভারি আপনি যদি দিয়ে দিতেন কত বড় যে ভুল করতেন, কারণ এরা এইভাবে কখনোই দিবে না যে একদম চোখের সামনে দিয়ে দিবে আপনাকে, খুব ইজিলি আপনি মিলাই ফেলতে পারেন, তাই এটা একটা ট্র্যাপ, ঠিক আছে। ওকে, সো এইভাবে কেলানো ওয়ার্ড দেখলে আপনি একটু দূরে থাকবেন। যাই হোক, এখন হিজ ডিসকভারি অ্যান্ড স্টাডি টেকনিক বলতে আপনি কি বুঝতেছেন? আমি যদি তিনটার ভেতর ভাবি যে এখানে সায়েন্টিফিক রিসার্চ মেথডের কথা বলতেছে, তাহলে রিসার্চ মেথড আর স্টাডি টেকনিক একই বিষয়। কারণ দেখেন, স্টাডি মানে গবেষণা, রিসার্চ মানে গবেষণা, মেথড মানে পদ্ধতি, টেকনিক মানে পদ্ধতি বা কৌশল, ঠিক আছে। তাহলে এইটা কি তার এক্সপেরিমেন্টে ব্যবহার করেছিল। ওকে, লজিক অ্যান্ড রিজনিং অ্যান্ড ইট ওয়াজ দ্য ইউনিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সায়েন্টিফিক। দেখেন সায়েন্টিফিক নিয়েই বলতেছে, দেখেন যে ইউনিক অ্যাটিটিউড, তাহলে ইউনিক মানে কি? ইউনিক মানে অনন্য, মানে একদমই নতুন, ঠিক আছে। আর এখানে বলছে নিউ থাকছে, মানে এর একটা সিনোনিম তারা ব্যবহার করবে। নিউ মানে ফ্রেশ হতে পারে, রিসেন্ট হতে পারে, ইউনিক হতে পারে, এইভাবে আগে থেকেই ভাববেন। যেহেতু এই অনেকে ইউনিক মানে জানেন, আবার নিউ মানে জানেন, কিন্তু এটা রিলেট করতে পারছেন না, তাহলে তো হবে না। আপনাকে এই জন্য বলেছি আগে থেকেই সিনোনিমগুলো কী করবেন, সিনোনিমগুলো আগে থেকেই আপনারা বের করে নেবেন, ঠিক আছে। বের করে নিলে হবে কি, মানে মনে মনে বের করতে পারেন, কারণ 2-3টা হয়তো মিলে যেতেও পারে যে এইটা আপনি বের করছেন, ঠিক আছে। বা ভেবে রাখবেন যে এইটার সিনোনিম আসতে পারে, এটার সিনোনিম আসতে পারে। তো এইভাবে যখন প্রস্তুত নিয়ে রাখবেন তখন আপনার চোখে পড়বে, না হলে চোখে পড়বে না। আচ্ছা, তাহলে সায়েন্টিফিক বিষয় নিয়ে কথা বলতেছে, যাই হোক এটা যেহেতু ইউনিক, নিউ আর সায়েন্টিফিক রিসার্চ মেথড বা স্টাডি টেকনিকের কথা বলছে, আমরা এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন এক্সট্রা যেসব অ্যান্সার ছিল, আচ্ছা এটা আমি লাস্টের 2 দিয়ে দিই। আর যারা প্রিপারেশন নিচ্ছেন আমার এই চ্যানেলটা সবাইকে সাজেস্ট করবেন, ঠিক আছে। আর যারা খুবই দুর্বল, একদমই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ আপনাকে হেল্প করব আপনার সুন্দর একটা প্রিপারেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টস অবশ্যই করবেন। থ্যাংক ইউ।